আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহত্তর অনলাইন প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। করোনাকালীন সময় যাতে ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখাটাকে সুন্দর গতিতে আগিয়ে নিয়ে যেতে পারে, এর জন্য এক্সিস মেডিকেল স্কুল শুরু থেকেই অনেক চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি হাজির হয়েছি একটি নতুন ক্লিনিক্যাল সেশন নিয়ে। আজকে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় স্যার, লেফটেন্যান্ট কর্নেল ডক্টর নাসিরউদ্দিন মাহমুদ স্যার। স্যার কর্মরত আছেন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, ঢাকা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আজকে আমাদের ক্লিনিক্যাল সেশনের টপিক হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। হ্যাঁ, ইয়েস, এটা সার্জারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং সবারই এই এটার কিছু বেসিক জিনিস জানা উচিত। আর আরেকটা কথা বলি শুরুতেই, সেটা হলো যে বেলিয়ান লাভসের এই চ্যাপ্টারটা একটু জটিল ভাবে লেখা। হ্যাঁ, সো আমরা বেলিয়ান লাভসে যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন জেনারেল অংশটা নিয়েও আলোচনা করা হয়েছে, একইভাবে স্পেসিফিক কিছু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ দিয়েও আলোচনা করা হয়েছে। তা আমরা আজকে চেষ্টা করব শুধুমাত্র এজ এ জেনারেল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এই অংশটা নিয়ে আলোচনা করতে। জি স্যার। স্যার, প্রথমে আমরা জানতে চাচ্ছি হোয়াট ইজ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন একদম স্পেসিফিক ডেফিনেশন যদি আমরা না বলি, আমরা প্রথমে এটাকে একটু ছোট্ট আকারে ডিফাইন করার চেষ্টা করব। অবস্ট্রাকশন মানে ইজ অবস্ট্রাকশন অর ব্লকেজ। হ্যাঁ, ইন্টেস্টাইন মানে ইন্টেস্টাইন। সো আমরা যদি এইভাবেও ভাগ করি যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আসলে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে এক জায়গায় একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে, হ্যাঁ, যে কোনো কারণে হতে পারে। সো এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে এভাবেই বলতে পারি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইজ এ ব্লকেজ অর অবস্ট্রাকশন ইন দ্য ইন্টেস্টাইন হুইচ কজেস ফেইলিউর অফ ন্যাচারাল প্যাসেজ অফ আওয়ার ফুড। অর্থাৎ আমাদের খাবার দাবারের যে ন্যাচারাল প্যাসেজ আছে, যেটা আমাদের ইসোফেগাস থেকে স্টোমাক হয়ে স্মল ইন্টেস্টাইন হয়ে লার্জ ইন্টেস্টাইন হয়ে রেকটামে চলে যাওয়ার কথা, এই এই প্যাসেজের মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন বা ব্লকেজ তৈরি হয় তবে তাকে আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলবো। সহজ একটা ডেফিনেশন, খুব জটিল করার কিছু নাই এখানে। থ্যাংক ইউ স্যার। স্যার, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের টাইপস কি কি আছে? টাইপের ব্যাপারে যদি আমি বলি তাহলে আমরা মেডিকেল সায়েন্সে যখন এরকম টাইপ অথবা বিভিন্ন ধরন নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন এইটা আনসার অথবা নিজেকে তৈরি করার কিছু টেকনিক্যাল ইস্যু আছে। সেই ব্যাপারটা একটু বলি। এখানে হলো যে এই টাইপটাকে বিভিন্নভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। সো যে সকল বিষয়গুলোকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়, সে সকল বিষয়গুলো আমরা পরীক্ষায় আমাদের রিটেন হোক বা টেবিল ভাইভাই হোক, তখন আমরা কিন্তু আহ, ঠিক এভাবেই জিনিসটা উপস্থাপনা করব। অর্থাৎ আমাকে যখন স্যার এই প্রশ্নটা করবে, তখন আমি প্রথমেই একটা লাইন বলবো স্যারকে যে স্যার, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়ে। এটা শুধুমাত্র যে আমি এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রেই বলবো, ব্যাপারটা এরকম না। আমার অন্যান্য যেখানে আমরা একই জিনিসকে অনেকভাবে ক্লাসিফাই করতে পারি, সেখানে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এই কথাটা এভাবে বলবো। হ্যাঁ, মেডিকেল সায়েন্সের পরীক্ষার নলেজ একটা জিনিস, আর পরীক্ষা ফেস করা কিন্তু আরেকটা ব্যাপার। হ্যাঁ, নলেজ হলো আমি বেশি জানি কম জানি সেটা জানি, কিন্তু পরীক্ষা পাশের জন্য আমার কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি এবং কিছু ব্যাপার আমার আগে থেকে আমাকে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, যদিও ব্যক্তিগতভাবে আমার মেডিকেল সায়েন্সে আমি যদি বলি যে পরীক্ষা পাশের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা খুব কম, কারণ কোনো পরীক্ষা আমাকে আহ, দ্বিতীয়বার দিতে হয়নি। সো এর জন্য হয়তোবা আমার অভিজ্ঞতা একটু কম, কিন্তু আমার নিশ্চয়ই প্রিপারেশনটা ভালো ছিল। হ্যাঁ, আমার নিশ্চয়ই যে আগে থেকে এই ব্যাপারগুলো রেডি করা ছিল। সত্যি কথা যেটা, অনেক কিছু আমার আগে থেকে রেডি করা ছিল। তা এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমাকে যখন তুমি প্রশ্ন করবে যে যে আমরা কিভাবে ক্লাসিফাই করব, তখন আমি প্রথমেই বলবো যে এটার ক্লাসিফিকেশন আমরা স্যার অনেকভাবে করতে পারি। তার মধ্যে আসি আমরা যেমন কিভাবে করতে পারি। একটা হলো আমরা করতে পারি এটা একটা ডাইনামিক ক্লাসিফিকেশন অথবা একটা অ্যাডাইনামিক ক্লাসিফিকেশন। দেন আমরা পরবর্তীতে ডাইনামিক অ্যাডাইনামিকের অন্যগুলো আমরা বলবো।
আরেকটা আমরা বলতে পারি স্যার এটা হতে পারে একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, যেমন স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। আবার যদি স্যার আমাকে জিজ্ঞাসা করতে আহ, আহ, করে যে অন্য কিভাবে ক্লাসিফাই করা যায়, স্যার এটাকে আমরা অ্যাকর্ডিং টু দ্য কজ হিসাবে আমরা ভাগ করতে পারি। সো এই যে 3-4 ভাবে যে আনসারটা, এই আনসারটা আগে থেকে আমার প্র্যাকটিস থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ওকে, সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন। আমি যদি ব্রড হেডলাইনে বলি, উই ক্যান ক্লাসিফাই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইন টু ওয়ে। ওয়ান ইজ ডাইনামিক অ্যান্ড অ্যাডাইনামিক according to the cause of the obstruction. Another one is clinical classification, that is maybe a small intestinal obstruction or large intestinal obstruction. Okay. থ্যাংক ইউ স্যার। স্যার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণ কি কি আছে, কি কি কারণে একজন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে? ওকে, সেম একই একই প্রশ্ন, আগে যেটা বলেছি সেটাই। অর্থাৎ আমাকে যখন কজগুলো বলা হবে তখন আমি কজগুলো দুভাবে বলতে পারি। আমি অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিফিকেশন অনুযায়ী ক্লজগুলো বলতে পারি, অথবা অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি অনুযায়ী কজগুলো বলতে পারি। এটা মানে প্রচুর ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে আসে। সো আমরা এই জিনিসটা এভাবে দুভাবেই আমি বলার প্র্যাকটিস রাখবো। হ্যাঁ, ওকে। আমাদের মেডিকেল সায়েন্সে এরকম কজ যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা যখন ফ্রিকোয়েন্সি অনুযায়ী বলি তখন যেটা সবচেয়ে বেশি হয়, যেটা সবচেয়ে কমন, সেটা আগে বলতে হয়, তারপরে হলো আমরা অন্য কজগুলো বলতে হয়। সো আমরা অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিফিকেশন অনুযায়ী কজ বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি অনুযায়ী কজ বলতে পারি। অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিফিকেশন, যেমন আমি যদি ডাইনামিক অ্যাডাইনামিকে ভাগ করি, দেন আমি এই যে ডাইনামিক, যেটা ডাইনামিক মানে হলো আসলে এখানে যেটা হচ্ছে যে একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে এবং আমাদের ইন্টেস্টাইন এই অবস্ট্রাকশনটাকে ওভারকাম করার চেষ্টা করছে, অর্থাৎ একটা ডাইনামিক মুভমেন্ট এখানে আছে সেজন্য। সো এটাকে আবার আমি 3 ভাগে ভাগ করতে পারি। এটা হতে পারে কি, যেহেতু আমাদের ইন্টেস্টাইন একটা টিউব, হ্যাঁ, সো এই টিউবের বাইরের কোনো কজ হতে পারে, টিউবের ওয়ালের কোনো কজ হতে পারে, টিউবের ইনসাইডের কোনো কজ হতে পারে। সো এটাকে যদি আমি এভাবে 3 ভাগে ভাগ করি, ইনসাইডের কজ যেমন আমার ফিকাল ম্যাটার হতে পারে, অথবা আমার গল স্টোন হতে পারে, অথবা ওয়ার্ম হতে পারে। উইদিন দ্য ওয়ালের মধ্যে কি হতে পারে, ওয়ালের মধ্যে আমার কোনো টিউমার হতে পারে, হ্যাঁ, সেটা বিনাইন হতে পারে, মেলিগনেন্ট হতে পারে। আউটসাইড দ্য ওয়াল কি হতে পারে, আমার এখানে যেমন মোস্ট কমন ব্যান্ডস এন্ড অ্যাডেশন হতে পারে। হ্যাঁ, সো আমি এভাবে একটা বলতে পারি। আর অ্যাডাইনামিক কজের মধ্যে আছে প্যারালাইটিক আইলিয়াস এবং সিওডো অবস্ট্রাকশন। সো আমি এভাবে যদি বলি, এভাবে একটা ক্লাসিফিকেশন বললাম। আরেকটা যদি আমি ফ্রিকোয়েন্সি অনুযায়ী বলি, তাহলে সবার আগে আমার আসবে ব্যান্ডস এন্ড অ্যাডেশন, হ্যাঁ, দেন আমার আসবে হলো ইন্টারনাল হার্নিয়া, দেন আমার আসবে হলো অন্যান্য মেলিগনেন্ট কজ, দেন অন্য কজগুলো। বেলিয়ান লাভসে খুব সুন্দর করে একটা পাই চার্ট দেয়া আছে। সো আমি আমার পরীক্ষার জন্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্লাসিফিকেশন এবং কজ। সো আমি আমার পরীক্ষার জন্য আমি এটা যেটা করব সেটা হলো আগে থেকে আমি দুভাবেই যেন আমি বলতে পারি। হ্যাঁ, আমার যেন আমি অ্যাকর্ডিং টু দা ফ্রিকোয়েন্সি বা কমন এন্ড আনকমন এভাবেও যেন আমি কজগুলো বলতে পারি, এবং আমার অ্যাকর্ডিং টু দা কজ অনুযায়ীও যেন আমি অ্যাকর্ডিং টু দা ক্লাসিফিকেশন অনুযায়ী যেন আমি বলতে পারি। সো দুটা প্রিপারেশনই আমার থাকতে হবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার প্রেজেন্টিং কমপ্লেন কি থাকবে পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসলে? যদি আমরা ক্লিনিক্যাল ফিচার বলি তাহলে আমাদের দেখা যাবে যে এখানে 4টা ক্লিনিক্যাল ফিচারের কথা বলা আছে। যদিও প্রেজেন্টিং কমপ্লেইন যে শুধু এই 4টা ফিচারের উপরই নির্ভর করবে এমন না। পেশেন্ট কি কারণে তার অবস্ট্রাকশন হয়েছে, কখন তার অবস্ট্রাকশন হয়েছে, তার গার্টের বর্তমান পরিস্থিতি কি, তার এই সকল অনেক কিছুর উপর নির্ভর করে আসলে ক্লিনিক্যাল ফিচারগুলো আমাদের কাছে প্রেজেন্ট করবে। সো আমরা যদি 4টা গুরুত্বপূর্ণ বা কার্ডিনাল ফিচারের কথা যদি আমি বলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, আমরা মেইনলি এটা নিয়ে আলোচনা করব। এর বাইরে যেমন বিভিন্ন কজ অনুযায়ী হয়তোবা প্রেজেন্টেশন গুলো বিভিন্ন রকম হবে। আজকে যেহেতু আমরা জেনারেল অংশটা নিয়ে আলোচনা করব, সো আমরা এই জায়গাটায় থাকার চেষ্টা করব। সো আমার এখানে মেইন 4টা যে কার্ডিনাল ফিচারের কথা বলা হয়েছে সেটা হলো, 1 নাম্বার হলো পেইন, ফার্স্ট পেইন, হ্যাঁ, দেন আমার আসবে হলো ভমিটিং, হ্যাঁ, থার্ড হলো অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এবং ফোর্থ হলো অ্যাবসোলিউট কনস্টিপেশন। সো আমার এই 4টা জিনিস আমাকে মনে রাখতে হবে, পেইন, ভমিটিং, ডিস্টেনশন অর্থাৎ অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং অ্যাবসোলিউট কনস্টিপেশন। ওকে, সো এই 4টা পয়েন্ট সম্পর্কে আমি যদি বলি, যেমন পেইনও আবার বিভিন্ন রকম হবে, এক এক ধরনের অবস্ট্রাকশনে এক এক ধরনের পেইন হবে। আবার
ক্লিনিক্যাল কন্ডিশনের উপরও পেইন নির্ভর করবে। যেমন কোনোটা যদি দেখা যায় যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পর্যায়ে আছে তাহলে পেইনটা একরকম হবে, কখনো যদি স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যায় তখন পেইনটা একরকম হবে, কখন যদি গ্যাংগ্রিন হয়ে যায় তাহলে হয়তো পেইনটা অন্যরকম হবে। হ্যাঁ, সো একইভাবে আমার ডিস্টেনশনটাও, এটা স্মল ইন্টেস্টাইন হলে তার আগে ভমিটিং আসে। ভমিটিংটা আমার স্মল ইন্টেস্টাইনের যদি প্রক্সিমাল অংশে হয় তাহলে ভমিটিংটা আর্লি সাইন হিসাবে আসবে। যদি আমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের স্মল ইন্টেস্টাইনের মিডল অংশ হয় অর্থাৎ আইলিয়ামে হয় তাহলেও ভমিটিংটা হবে, কিন্তু হয়তোবা একটু লেটে আসবে। আবার আমার যদি লার্জ গাট অবস্ট্রাকশন হয় তাহলে হয়তো ভমিটিংটা অনেক আরো বেশি লেটে আসবে এবং ভমিটিংটা কম থাকবে। হ্যাঁ, আর অ্যাবডোমিনাল ডিস্টেনশনও একই রকম। আমার যদি প্রক্সিমাল অংশ যদি হয় তাহলে হয়তো ডিস্টেনশনটা একটু কম হবে যত ডিস্টাল অংশ হবে, কারণ ডিস্টেনশন থেকে ডিস্টাল অংশে কি হবে, অবস্ট্রাকশন থেকে ডিস্টাল অংশেটা একসময় কলাপস করে যাবে আর প্রক্সিমাল অংশটা ডাইলেটেড হবে। সো একটা টিউবের কথা যদি আমি চিন্তা করি, এক জায়গায় এটা অবস্ট্রাকশন হয়েছে, সে অবস্ট্রাকশনের প্রক্সিমাল অংশে গ্যাস জমা হবে, ফ্লুইড জমা হবে, সো ওটা ডিস্টেনশন হবে। আর ডিস্টাল অংশটা যেহেতু কোনো কিছু প্যাসেজ করছে না, সো সেটা একসময় কলাপস করে যাবে। সো এই সকল পজিশনের উপর নির্ভর করে ডিস্টেনশনটাও কোথায় বেশি হবে কোথাও কম হবে। আর অ্যাবসোলিউট কনস্টিপেশন বলতে আমরা যেটা বুঝি এটা আমাদেরকে বুঝতে হবে। অ্যাবসোলিউট কনস্টিপেশন বলতে পেশেন্ট ক্যানট পাস এনি স্টুল অ্যান্ড ফ্লাটাস বোথ। হ্যাঁ, সো এরকম অনেক কিছুর উপর নির্ভর করে আসলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা হবে। আমরা এই চারটা মনে রাখবো: পেইন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং কনস্টিপেশন, অ্যাবসোলিউট কনস্টিপেশন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা কি কি হিস্ট্রি নিব পেশেন্টের কাছ থেকে? পেশেন্টের কাছ থেকে আমরা যে কোনো পেশেন্ট যখন আমরা অ্যাসেস করব সেটা আমাদের হসপিটাল সেট আপে হোক অথবা আউটডোর সেট আপে হোক না কেন, আমরা অবশ্যই পেশেন্টের হিস্ট্রি যে ফরম্যাট আছে সে ফরম্যাট ফলো করব। এই ফরম্যাট কিন্তু 100 বছর আগে আবিষ্কার হয়েছে তা না, হয়তো আরো অনেক আগে থেকেই চিকিৎসকরা এই ফরম্যাট নিয়ে দিনে দিনে কাজ করছে এবং একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেয়া হয়েছে। সো আমরা আমাদের ডাক্তারি লাইফে আমি বলবো যে আমরা এই ফরম্যাটটা সবসময় ফলো করার চেষ্টা করব। ওকে, যেখানে যখন আমার হিস্ট্রির কথা আসবে তখন আমার প্রথমে আসবে প্রেজেন্ট হিস্ট্রি, প্রেজেন্টিং কমপ্লেন, অর্থাৎ পেশেন্ট এখন কি কি কমপ্লেন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছে। সেকেন্ড হলো যে আমি এই কমপ্লেনগুলোর সঙ্গে আমার নলেজ এবং অন্যান্য ব্যাপারগুলো দিয়ে আমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের রিলেটেড ইনক্লুডিং এবং এক্সক্লুডিং এটা করার চেষ্টা করব। আর যেটা আসলে হয়তোবা তুমি জানতে চাচ্ছ সেটা হলো যে আমরা পাস্ট হিস্ট্রির মধ্যে কি নিব। পাস্ট হিস্ট্রির মধ্যে অবশ্যই অন্যান্য হিস্ট্রি তো আমরা নিবই, সকল ধরনের হিস্ট্রি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে তার কোনো প্রিভিয়াস সার্জারি হয়েছিল কিনা, বা তার এরকম সিমিলার কোনো অ্যাটাক হয়েছিল কিনা, বা তার আগে এর আগে তার অ্যাবডোমেনে এই রিলেটেড কোনো তার কমপ্লেইন ছিল কিনা। সো বিশেষ করে প্রিভিয়াস সার্জারির হিস্ট্রিটা আমাদেরকে কোনোভাবে মিস করা যাবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমাদের পেশেন্টকে তো আমরা এক্সামিনেশন করব স্যার, এক্সামিনেশনে আমরা কোন কোন পার্টের প্রতি খুব বেশি গুরুত্ব দিব অ্যাবডোমেন এক্সামিনেশনের জন্য? আমরা যখন হিস্ট্রি কমপ্লিট করব তখন আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমাদের আসবে এক্সামিনেশন। এক্সামিনেশন তো অবশ্যই আমাদের দুটো ভাগ হবে, একটা হলো জেনারেল এক্সামিনেশন আর আরেকটা হলো আমাদের সিস্টেমিক অথবা সিস্টেমিক এক্সামিনেশন। এক্সামিনেশন এবং লোকাল পার্টের এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের একজন পেশেন্টকে আমাদের অবশ্যই ডিহাইড্রেশন দেখা মিস করা যাবে না। প্রথম থেকে দেখতে হবে পেশেন্টের লুকিং থেকে শুরু করে তার পালস কেমন আছে, বিপি কেমন আছে। কারণ পেশেন্ট অনেক সময় শকে থাকতে পারে, সো আমরা শকের ফিচার যেন মিস না করি। আমরা ডিহাইড্রেশন তো পেশেন্টের থাকবে, যেহেতু ভমিটিং হবে, ফ্লুইড লস হবে, সো আমাদের ডিহাইড্রেশনটা অবশ্যই আমরা যেন কোনোভাবে মিস না করি। পেশেন্টের যদি গ্যাংগ্রিন হয়ে যায়, স্ট্র্যাঙ্গুলেশন হয়ে যায়, স্ট্র্যাঙ্গুলেশন মানে হলো কম্প্রোমাইজ অফ ব্লাড সাপ্লাই। হ্যাঁ, অর্থাৎ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে সেখানে ব্লাড সাপ্লাই যদি কম্প্রোমাইজ হয়, তারপরে যদি সেটা গ্যাংগ্রিন হয়, তাহলে কি হবে, আমাদের ওখানে পেশেন্টের ফিভার ডেভেলপ করবে। সো এই প্রত্যেকটা জেনারেল এক্সামিনেশনের প্রত্যেকটা পয়েন্ট আমরা যেন কোনোভাবেই মিস না করি। হ্যাঁ, এবং ইট মাস্ট বি নোটেড ডাউন।
দেন হলো আমরা যখন অ্যাবডোমেন এক্সামিনেশনে আসবো, আমরা তো অবশ্যই ইন্সপেকশন থেকে শুরু করব। অ্যাবডোমেনের ফাইন্ডিংসটাও নির্ভর করবে আসলে পেশেন্টের কোন ধরনের অবস্ট্রাকশন হয়েছে, কোন লোকেশনে অবস্ট্রাকশন হয়েছে, সে অবস্ট্রাকশনের কতটুকু কমপ্লিকেশন হয়েছে। তবে নর্মালি আমরা যেটা আর্লি, যেটা আমরা হয়তো অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাবো এবং আমরা পেরিস্টালটিক মুভমেন্ট পেতে পারি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। পেরিস্টালটিক মুভমেন্ট পেতে পারি, বেলিয়ান লাক্স একটা ছবি দেওয়া আছে পেরিস্টালটিক মুভমেন্টের, খুবই চমৎকার। আর অ্যাবডোমিনাল ডিস্টেনশন তো আমরা পেশেন্টের বডি বিল্ড অনুযায়ী আমরা এবং তার নিউট্রিশনাল স্ট্যাটাস অনুযায়ী তার ডিস্টেনশনটা অ্যাসেস করব। সো ইন্সপেকশনে আমার মনে হয় এটাই হলো গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, অন্যান্য পেশেন্টের লুকিং থেকে ধরে অ্যাবডোমেন পর্যন্ত। স্যার আমরা কি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে কোনো পেশেন্ট আসলে আমরা কি পালপেশন, অসকালটেশন এগুলা করব কিনা? জি, জি অবশ্যই। আমাদের যে কোনো এক্সামিনেশনে যেটা থাকে, যে কোনো এক্সামিনেশনে 4টা ধাপ: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। হ্যাঁ, 4টাই ধাপ: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। ইন্সপেকশন মানে আমি যেটা দেখি, ওকে, আমি যেটা দেখি সেটা হলো ইন্সপেকশন। পালপেশন মানে আমি আমার হাতে যেটা ফিল করি, এটা হলো পালপেশন। এটা হলো টোটালি একটা অভিজ্ঞতার ব্যাপার, মানে আমার অভিজ্ঞতা, এটা আমার কাছে, এটা আমাকে নিজে নিজেই শিখতে হবে যে এখানে এটা পালপেট করলে এই জিনিসটা এরকম পাওয়া যায়। যেমন কোনটা হার্ড অথবা কোনটা স্টোনি হার্ড, এই পার্থক্য কিন্তু এটা আমি, অন্য কেউ আমাকে এই জিনিসটা শিখিয়ে দিতে পারবে না। সো ইন্সপেকশন গেল, পালপেশন গেল। পারকাশন মানে কি? পারকাশন মানে হলো আমি একটা সাউন্ড তৈরি করব এবং এই সাউন্ডটার রিটার্ন হয়ে যখন আমার কাছে আসবে, অর্থাৎ ইকো হয়ে যখন আমার কাছে আসবে, তখন এই সাউন্ডটা অ্যাসেস করে আমি এখানকার কন্ডিশনটা অ্যাসেস করব। দিস ইজ দ্য পারকাশন। আর অসকালটেশন হলো পেশেন্টের উইদিন দ্য বডির মধ্যে যে সাউন্ডটা তৈরি হবে সেটা আমি অ্যাসেস করব। ওকে, সো এটা কিন্তু একটা মজার জিনিস। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। যেমন পারকাশনে আমরা নিজেরা সাউন্ড তৈরি করে সেটাকে আমরা অ্যাসেস করি, অসকালটেশনে পেশেন্টের বডিতে যে সাউন্ডটা তৈরি হয় সেটাই আমরা অ্যাসেস করি। সো এই চারটা ধাপই আমাদেরকে করতে হবে। তো এখানে পালপেশনে যেটা পাওয়া যাবে সেটা হলো যে ডিস্টেনশনের জন্য হয়তো আমরা অর্গানগুলো ভালোভাবে বুঝতে পারবো না, কিন্তু পারকাশন নোটটা টিম্পেনিক হবে, অর্থাৎ পেশেন্টের অ্যাবডোমেনে ফ্লুইড জমা আছে, অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে যে ফ্লুইড জমা, সরি এয়ার জমা আছে, গ্যাস জমা হবে। কারণ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে যেটা হয় সেটা হলো ইন্টেস্টাইন যখন অবস্ট্রাকশন হয়ে যায় তখন তখন ওখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হয়। সো ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য ওখানে আমাদের গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের মধ্যে কি আছে? যেমন অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে। কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হয়ে যায়, সো ম্যাক্সিমাম নাইট্রোজেন থাকে, বাকি সালফার রিলেটেড যে গ্যাসগুলো আছে সেগুলো আছে। আর ফ্লুইড কোথা থেকে আসবে? আমরা জানি আমাদের জিআইটি তে স্যালাইভা থেকে ফ্লুইড আসে, পাইল থেকে ফ্লুইড আসে, প্যানক্রিয়েটিক ফ্লুইড আসে। সো এই ফ্লুইড গুলো যেহেতু নর্মাল প্যাসেজে একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে, সো ফ্লুইড গুলো জমা হবে। হ্যাঁ, এর বাইরে যদি পেশেন্টের আমাদের গ্যাংগ্রিন হয়ে, স্ট্র্যাঙ্গুলেশন হয়ে, গ্যাংগ্রিন হয়ে পারফোরেশন হয়ে যায়, তখন আমাদের আমাদের অথবা পেশেন্টের যদি অ্যাসাইটিস ডেভেলপ করে কোনো কারণে, তখন আমরা আবার ওই ফ্রি ফ্লুইডটাও পেতে পারি। সো আমাদের পারকাশনের এখানে এই জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমাদের এই ডিস্টেনশনটা অ্যাসেস করা, হ্যাঁ, তারপরে আমরা পালপেশনে যদি অথবা পারকাশনে যদি আমরা অন্য কোনো যদি কোনো মেলিগনেন্ট কজ হয় তাহলে সেটা আমরা কিছুটা ধারণা নিতে পারি। তারপরে হলো আমাদের ক্লিনিক্যাল কন্ডিশনটা আমরা বুঝতে পারবো যে তার ফ্রি ফ্লুইড আছে কিনা অথবা অ্যাসাইটিস আছে কিনা। সো এই প্রত্যেকটা জিনিসই আমাদের অ্যাসেস করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা রুটিন ইনভেস্টিগেশন কি করব এইসব পেশেন্টের ক্ষেত্রে? আচ্ছা, তার আগে আরেকটা পয়েন্ট মনে হয় বাদ বাদ দিয়ে গিয়েছি আমি, সেটা হলো অসকালটেশন। অসকালটেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ইনিশিয়াল যখন হবে, ইনিশিয়ালি তার কিন্তু ইন্টেস্টাইন কি করবে? তার একটা অবস্ট্রাকশন হয়েছে, সেটা ওভারকাম করার চেষ্টা করবে, অর্থাৎ সে বারবার পেরিস্টালটিক মুভমেন্ট দিয়ে সে এই বাধাটা ওপেন করে ফেলার চেষ্টা করবে। সো যার জন্য কি হবে, তার ইন্টেস্টাইনাল যে আমাদের বাওয়াল সাউন্ড সেটা কিন্তু বাড়বে। কিন্তু এক সময় যখন হয়তো গ্যাংগ্রিন হয়ে যাবে, যখন পারফোরেশন হয়ে যাবে, অথবা দেখা যাবে যে ইন্টেস্টাইন এক সময় অন্য কোনো কারণে প্যারালাইটিক হয়ে গেছে, তখন আমরা আর বাউল সাউন্ড পাবো না। সো বাউল সাউন্ড কখন পাবো, কেমন পাবো এবং কখন পাবো না, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর তোমার যেটা তারপরে প্রশ্ন, সেটা হলো যে কি কি ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশনকে তো আমরা 3 ভাগে ভাগ করতে পারি।
একটা এই যে যে কোনো প্রশ্নই বললে, যেমন আমাকে যখন স্যার জিজ্ঞাসা করবে যে আমরা কি কি ইনভেস্টিগেশন করব, আমি কিন্তু একবারে শুরু করে দিব না যে স্যার সিবিসি করব, এক্সরে করব, এই করব, এই করব। সো আমি যদি আর একটু গুছিয়ে বলতে পারি, আমার প্রেজেন্টেশনটা যদি ভালো হয়, এটা আমার রিটেনে হোক, এটা আমার ভাইভাতে হোক, তাহলে কিন্তু আমরা বেশি নাম্বার ক্যারি করার একটা সুযোগ আমাদের আমাদের আছে। সো এখানে যখন আমাকে ইনভেস্টিগেশনের কথা বলবে, সো আমি তিন ভাবে ইনভেস্টিগেশনকে ভাগ করতে পারি। একটা হলো যে পেশেন্টের জেনারেল অ্যাসেসমেন্টের জন্য কিছু ইনভেস্টিগেশন হবে, আমার ডায়াগনোসিস কনফার্মের জন্য কিছু ইনভেস্টিগেশন হবে, আমার সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হলে তার প্রিপারেশন অনুযায়ী আমার কিছু ইনভেস্টিগেশন হবে। সো আমরা তিন ধরনের ইনভেস্টিগেশনের কথাই আমরা এখানে বলবো। একটা হলো জেনারেল অ্যাসেসমেন্টের জন্য কিছু ইনভেস্টিগেশন, তারপরে হলো আমার ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কিছু ইনভেস্টিগেশন, তারপরে হলো আমার পেশেন্টের যদি সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হয় তার জন্য কিছু ইনভেস্টিগেশন। জেনারেল অ্যাসেসমেন্টের মধ্যে আমরা যা যা করি, যেমন পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট করব, রুটিন যে 8টা ইনভেস্টিগেশন আছে, সেটা আমি সাধারণত 1 2 3 4 5 6 7 8 এইভাবে বলে যাই। হ্যাঁ, সো এগুলো আমরা করব, যেমন সিবিসি, চেস্ট এক্সরে, ইউরিন আরই, সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস, ইসিজি, তারপরে কি বাদ রইলো, দেন হলো আমার তোমার ব্লাড গ্রুপিং। সো এই 8টা কমন ইনভেস্টিগেশন আমরা করব। আচ্ছা, দেন হলো এই পেশেন্টের জন্য, যেহেতু পেশেন্টের ডিহাইড্রেশন হবে, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হবে, সো তার জন্য অবশ্যই আমাদেরকে সিরাম ইলেকট্রোলাইটস করতে হবে। হ্যাঁ, তারপরে এগুলো হলো জেনারেল ইনভেস্টিগেশনের জন্য। আর ওই যে বললাম ইসিজি, যদিও আমি একটা গ্রুপে নিয়ে আসি, ইসিজি এবং চেস্ট এক্সরে এগুলো আমার করতে হবে হলো পেশেন্টের অ্যানাস্থেটিক চেক আপ বা অপারেশনের প্রিপারেশন অনুযায়ী। এছাড়া আমার আরেকটা গুরুত্বপূর্ণ রয়ে গেছে, আমার ডায়াগনোসিসটা তো আমাদের কনফার্ম করতে হবে। সো ডায়াগনোসিস কনফার্মের জন্য আমার মোস্ট কমন এখানে যে ইনভেস্টিগেশনটা করা হয় সেটা হলো রেডিওগ্রাফ, অর্থাৎ অ্যাবডোমিনাল এক্সরে। হ্যাঁ, প্লেন অ্যাবডোমিনাল এক্সরে। এখন বেলিয়ান লাভসে নতুন করে যেটা বলা হয়েছে সেটা হলো এই এক্সরেটা আমরা লাইং পজিশনে করব। হ্যাঁ, যদিও আমরা জেনারেলি প্র্যাকটিস করি আমরা ইরেক্ট পজিশনে এক্সরেটা করে থাকি। হ্যাঁ, সো আমরা ইরেক্ট পজিশনের এক্সরে নিয়ে বেশি কথা বলবো। আর দেন হলো আমরা এই এক্সরে পরে আমরা সিটি স্ক্যান করতে পারি আমাদের ডায়াগনোসিসের জন্য, এবং বর্তমানে সিটি স্ক্যানটাই হয়তো খুব বেশি ইউজ হয়, কিন্তু আমাদের মতো দেশের জন্য যেখানে আসলে এতটা সুযোগ সুবিধা আমাদের নেই, সো আমরা এখনো কিন্তু এক্সের উপর ডিপেন্ড করে আছি। সো ইরেক্ট পোশ্চার, এক্সরে অফ দ্য অ্যাবডোমেন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাকে আমরা যদি অন্যভাবে বলি তাহলে এভাবে বলবো, প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোশ্চার, প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোশ্চার। এই যে এই ধরনের লাইনগুলো কিন্তু আমাকে একদম সারা জীবন একইভাবে মুখস্থ করে ফেলতে হবে। এটা যদি আমি থার্ড ইয়ারে মুখস্থ করি তাহলে আমার যেন মানে আমি যেন সবসময় এভাবেই যেন জিনিসটা বলি, এটার কোনো চেঞ্জ কিন্তু হবে না। প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোশ্চার। সিটি স্ক্যান যদি বলি, সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন উইথ, আমরা এখানে ওরাল কন্ট্রাস্ট হয়তো বা অ্যাভয়েড করার চেষ্টা করব, উইথ আইভি কন্ট্রাস্ট। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেনে কি দেখতে পাবো? আমরা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেনে আমরা যেমন আমাদের ইন্টেস্টাইনাল ডিস্টেনশনটা আমরা বুঝতে পারবো, হ্যাঁ আসলে ডিস্টেনশন আছে কিনা, এয়ার ফ্লুইড লেভেলটা আমরা বুঝতে পারবো, অবস্ট্রাকশনের লেভেলটা আমরা বুঝতে পারবো। অবস্ট্রাকশন লেভেল মানে কোথায় আমাদের অবস্ট্রাকশন, সে অবস্ট্রাকশনের কজের সম্পর্কে আমাদের একটু ধারণা হবে। আর বাকিটা হলো কিছু কিছু ব্যাপার আছে রেডিওলজিস্টের এক্সপিরিয়েন্সের উপর। রেডিওলজিস্ট যদি এক্সপিরিয়েন্স হয়, উনি যদি তোমার ডাই দেয়, তাহলে হয়তোবা উনি বুঝতে পারবে যে স্ট্র্যাঙ্গুলেশন আছে কিনা, গ্যাংগ্রিন আছে কিনা, হ্যাঁ সেটা উনি বুঝতে পারবে। ইভেন এই যে থিকনেস, কতটুকু থিকনেস হলো আমাদের ইন্টেস্টাইনের, এটাও ওনারা অনেক সময় মেজার করতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা এক্স দেখে কি বোঝা যাবে যে এটা লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আর স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সরে দেখে আমাদের পরীক্ষায় সব সময় এই প্রশ্নটা থাকবে, সব সময় থাকবে যে কোনো পরীক্ষায়। এটা একদম থার্ড ইয়ার থেকে ধরে ফেলোশিপ পরীক্ষা পর্যন্ত। হ্যাঁ, সেটা হলো যে এক্সরেতে আমরা কিভাবে ডিফারেন্সিয়েটেড করব। প্রথম হলো এক্সরেতে আমরা এটা সাধারণত 3টা অর্গানের মধ্যে ডিফারেন্সিয়েটেড করা হয়। একটা হলো যে এটা স্মল ইন্টেস্টাইনের সাথে লার্জ ইন্টেস্টাইন কিভাবে ডিফারেন্সিয়েট করা হয়, এটা একটা। আবার আমাদের আইলিয়ামের জেজুনামের সঙ্গে আইলিয়ামের কিভাবে ডিফারেন্সিয়েট করা হয়। সো এক্সরেতে আমাদের জেজুনামে কি ধরনের ফিচার পাওয়া যাবে, আইলিয়ামে কি ধরনের ফিচার পাওয়া যাবে, লার্জ ইন্টেস্টাইনে কি ধরনের ফিচার পাওয়া যাবে, এটা আমাদেরকে বুঝতে হবে।
তার আগে তো একটা বেসিক জিনিস বুঝতেই হবে, আসলে এখানে অবস্ট্রাকশন আছে না নাই, এটাও আমাদেরকে বুঝতে হবে। ওকে, আমরা যদি কমনলি বলি যে অবস্ট্রাকশন হলে কি হবে, অবস্ট্রাকশন হলে ওখানে গ্যাস জমা হবে, ইন্টেস্টাইন গুলো ডিস্টেন্ডেড হবে এবং ফ্লুইড জমা হবে। সো সেই অনুযায়ী আমরা যেটা পাই সেটা হলো যে আমরা ইন্টেস্টাইনের মধ্যে যখন গ্যাস জমা হয়, হ্যাঁ, তখন ইন্টেস্টাইন গুলো কি হয়ে যায়, আমাদের রেডিওলুসেন্ট হয়, অর্থাৎ ব্ল্যাক কালার দেখি। হ্যাঁ, এবং ইন্টেস্টাইনাল ওয়াল গুলো আলাদা হয়ে যায়। সো এই ফিচারটা আমাদের মনে রাখতে হবে। নর্মালি যে কোনো এক্সরেতে আমরা সাধারণত এয়ার ফ্লুইড লেভেল দুটা জায়গায় আমরা দেখতে পাই, একটা হলো ডিউডেনামে আর একটা হলো টার্মিনাল আইলিয়ামে। হ্যাঁ, সো এটা আমাদের মনে রাখতে হবে। স্যাররা অনেক সময় প্রশ্ন করেন যে নর্মালি আমরা এয়ার ফ্লুইড লেভেলে কোথায় পাই, একটা হলো ডিউডেনামে, একটা হলো টার্মিনাল আইলিয়ামে। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এরকম এয়ার ফ্লুইড লেভেলে স্মল ইন্টেস্টাইনও পাওয়া যেতে পারে, ইনফ্যান্টদের ক্ষেত্রে বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে। ওকে, সেটা বাদ দিলে, সো আমরা প্রথমে বোঝার চেষ্টা করব আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে কিনা। হ্যাঁ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি থাকে আমরা এরকম গার্ডগুলো রেডিওলুসেন্ট ডিস্টেন্ডেড গার্ড পাবো এবং তার মধ্যে এয়ার ফ্লুইড লেভেল পাবো। এবং এটা যদি সেন্ট্রালি প্লেস হয় এবং ট্রান্সভার্সলি থাকে, খুব সুন্দর ছবি আছে, হ্যাঁ, যে কোনো একটা এক্সরে দেখলেই হবে, তখন আমরা বুঝবো যে এটা স্মল ইন্টেস্টাইন। আর এটা যদি পেরিফেরির দিকে থাকে, হ্যাঁ, তখন আমরা এটা বুঝবো লার্জ ইন্টেস্টাইন। আবার কজ অনুযায়ী আবার এই এক্স এর বিভিন্ন রকম সাইন আছে, যেমন ভলভুলাস হলে একরকম হবে, ইন্টারসাসেপশন হলে একরকম হবে। সো সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি শুধুমাত্র ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের জেনারেল যে ফিচারগুলো সেই জিনিসগুলো নিয়ে। আচ্ছা, তারপরে যদি আমি আসি যে আমার জেজুনামে কি কিরকম কি পাওয়া যাবে, আমার আইলিয়ামে কি পাওয়া যাবে এবং আমার লার্জ ইন্টেস্টাইনাল কি পাওয়া যাবে। আমরা জানি জেজুনামে কি থাকে, আমাদের ভলভুলি কনিভেন্টিস থাকে। হ্যাঁ, ভলভুলি কনিভেন্টিস গুলো কি একটা সার্কুলার ফোল্ড, একটা সার্কুলার ফোল্ড থাকবে এবং ইট উইল বি কমপ্লিট এবং রেগুলার, এই দুটা শব্দ। হ্যাঁ, আমরা জেজুনামের জন্য কি করব, আমরা কিছু সার্কুলার ফোল্ড পাবো যেটাকে আমরা বলবো কমপ্লিট এবং রেগুলার। এটা যদি থাকে তাহলে আমরা এটা বলবো এটা আমাদের জেজুনাম। এটাকে অন্যভাবে বোঝানোর জন্য কনসেন্ট্রিনা বলা হয়েছে। কনসেন্ট্রিনা হলো একটা ধরনের বাদ্যযন্ত্র, এটা আসলে আমাদের দেশে খুব কম আনকমনলি ইউজ করা হয়, যার কারণে আমরা এটার সাথে পরিচিত না। আপনারা একটু গুগল ম্যাপে দেখে নিতে পারেন, মানে গুগল ইমেজে, যে এই বাদ্যযন্ত্রটা কেমন, তাহলে মনে থাকবে জিনিসগুলো। আর হলো লার্জ ইন্টেস্টাইনে কি পাবো আমরা, লার্জ ইন্টেস্টাইনে পাবো হস্টাল ফোল্ড, অর্থাৎ এখানেও একটা ফোল্ড পাওয়া যাবে, কিন্তু এই ফোল্ডটা কি হবে না, কমপ্লিট হবে না এবং রেগুলার হবে না। আর আইলিয়ামকে বলা হচ্ছে অনেক সময় ক্যারেক্টারলেস, অর্থাৎ তার মধ্যে এরকম স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য আমাদের নেই। সো জেজুনামে কি পাবো আমরা, ভলভুলি কনিভেন্টিস, যেখানে হলো কিছু সার্কুলার ফোল্ড পাবো যেটা হবে কমপ্লিট হবে এবং রেগুলার হবে। আইলিয়ামে আমরা এই ধরনের কোনো বৈশিষ্ট্যই পাবো না। আর লার্জ ইন্টেস্টাইনে কি পাবো আমরা, হস্টাল ফোল্ড পাবো যেটা হবে ইনকমপ্লিট এবং ইরেগুলার। সো এই জিনিসগুলো আমরা এক্সরে থেকে আইডেন্টিফাই করে এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এক্সরে ছাড়াও আমরা কি ফার্দার কোনো ইমেজিং ইনভেস্টিগেশন করব, যে ইমেজ দেখার জন্য নতুন করে সিটি স্ক্যান, বা এটার ইম্পর্টেন্সটা কি এক্সরে পরেও করার? তুমি আগে বলেছো যেরকম সিটি স্ক্যান আমরা কেন করব, সিটি স্ক্যানের ইম্পর্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। আরেকটা হলো আমরা যেটা কমনলি আমরা জানি এমআরআই। এমআরআই হলো যে মোবাইল যে অর্গানগুলো সেখানে এমআরআই ভালো হয় না। সো অ্যাবডোমেনের ইন্টেস্টাইনের ছবিগুলো এমআরআই তে ভালো আসে না। হ্যাঁ, আমরা ভালোভাবে এটা ইন্টারপ্রিটেশন করতে পারি না। কিন্তু রেক্টোপেরিটোনিয়াম যেমন প্যানক্রিয়াস দেখার জন্য কিন্তু এমআরআই ইউজ করি। আবার আমরা আমাদের বাইল ডাক্ট ব্যবহার করার জন্য আমরা কিন্তু এমআরআই ইউজ করি, যেটা আমরা এমআরসিপি নামে সব সময় জানি। কিন্তু স্মল ইন্টেস্টাইন অথবা লার্জ ইন্টেস্টাইন দেখার জন্য আমরা যেমন আবার কোলন দেখার জন্য নর্মাল ক্ষেত্রে আমরা হয়তো এমআর কোলোনোস্কোপি করি, কিন্তু স্মল ইন্টেস্টাইনে দেখার জন্য আসলে এমআরআইটা কোনোভাবেই আসে না, কারণ ওখানে আমাদের ওটা দিয়ে আমরা তেমন কিছু ডায়াগনোসিস করতে পারি না। সো এক্সরের পরে আমাদের যে ইমেজিং ইনভেস্টিগেশন সেটা হলো আমাদের সিটি স্ক্যান। আর মোস্ট কমন যে ইনভেস্টিগেশনটা বাংলাদেশে হয় বা সব জায়গায় হয় সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। যে কোনো ডিজিজ হলে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করি, কিন্তু এখানে আল্ট্রাসোনোগ্রাফিটা ভালো কাজ করে না। কেন কাজ করে না, কারণ আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা কি করি, আমরা একটা সাউন্ড প্রডিউস করি, সেটাকে আমরা আবার রিসিভ করে দেন আমরা সেটাকে অ্যানালাইসিস করে ডিজিজ ডায়াগনোসিস করি। এখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে যেহেতু অ্যাবডোমেনের মধ্যে গ্যাস জমা হয় এবং ডিস্টেনশন হয়, সো এখানে এই সাউন্ডটা ভালো কাজ করে না। হ্যাঁ, যার কারণে আমাদের এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি ইজ নট এ চয়েস অফ ইনভেস্টিগেশন, এবং আমরা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে অ্যাভয়েড করি। আর এটা করেও আমাদের খুব একটা বেনিফিট হয় না।
অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এইসব পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন, কিভাবে আমরা ট্রিটমেন্টের দিকে আস্তে আস্তে আগাবো? থ্যাংক ইউ। আমরা যখন পেশেন্টকে সাসপেক্ট করব যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, আমরা কজ আইডেন্টিফাই করতে পারি আর না পারি, হ্যাঁ, আমাদের ম্যানেজমেন্টের প্রথম জিনিসই হবে আমরা পেশেন্টকে হসপিটালাইজ করব। ওকে, আমরা পেশেন্টকে হসপিটালাইজ করব অ্যাকর্ডিং টু দা সিভিয়ারিটি। যদি ওয়ার্ডে রাখতে হয় ওয়ার্ডে রাখবো, যদি আমাদের মনে হয় যে আমাদের এইচডিইউতে রাখতে হয় তাহলে আমরা এইচডিইউ রাখবো, যদি আমাদের আইসিইউতে রাখতে হয় আমরা আইসিইউতে রাখবো। হ্যাঁ, সো প্রথম যদি আমার কথা হয় তাহলে হবে এটা। দেন আমরা ডায়াগনস্টিক এবং ক্লিনিক্যাল ইভালুয়েশন সব কমপ্লিট করব, করে তারপর আমার প্রবলেমগুলো কি কি, আমি যদি মন সেট আপ করি আমার প্রবলেমগুলো কি কি। প্রথম প্রবলেম হলো পেশেন্টের একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়েছে, সো এখানে কিছু ফ্লুইড এবং গ্যাস অ্যাকুমুলেশন হয়েছে, সো আমি এটা ইন্টেস্টাইন থেকে বের করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা কি করব, একটা এনজি টিউব দিব। হ্যাঁ, সো এই যে প্রবলেম ধরে ধরে কিন্তু জিনিসগুলো একটার পর একটা চলে আসতেছে, সো আমরা নেজো গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন করব। শব্দটা যদি আমরা এভাবে ইউজ করি তাহলে শুনতে অত্যন্ত ভালো মনে হবে এবং মেডিকেল টার্ম বলে মনে হবে। অর্থাৎ প্রথমে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বলি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিকম্প্রেশন করব, অথবা আমরা এনজি দিয়ে, অর্থাৎ যে ফ্লুইড এবং এয়ার যে অ্যাকুমুলেশন হচ্ছে সেটা আমরা বের করে দেওয়ার চেষ্টা করব, বাংলায় যদি বলি। আচ্ছা, তারপরে হলো যে আমাদের যেহেতু পেশেন্ট ডিহাইড্রেটেড থাকবে, পেশেন্টের সোডিয়াম লস হবে, ওয়াটার লস হবে, সো আমরা আইবি ফ্লুইড দিব। এখানে আমাদের ফ্লুইডের চয়েসটা কি, আমরা হার্টম্যান সলিউশন অথবা আমরা নর্মাল স্যালাইন। সো সেকেন্ড প্রবলেম, পেশেন্ট ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে, সেই অনুযায়ী আমরা এটার জন্য ব্যবস্থা করব। পেশেন্ট যেহেতু এনজি দিয়েছি, পেশেন্টের একটা অপারেশন লাগবে, সো পেশেন্ট অবশ্যই এনপিও থাকবে। সো এটাও আমাদেরকে ম্যানেজমেন্টের আগে এটা লিখতে হবে। আর পেশেন্টের যেহেতু একটা সার্জারি প্ল্যান আছে, পেশেন্ট শকে থাকতে পারে, ডিহাইড্রেশন থাকতে পারে, পেশেন্টের ইনটেক আউটপুট আমাদের মেজার করতে হবে, সো আমরা পেশেন্টকে একটা ক্যাথেটার করব। সো এই যে একটার পর একটা প্রবলেম অনুযায়ী আমাদের এই ব্যাপারগুলো চলে আসবে। আর আমরা দেখেছি যে এখানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে অ্যারোবিক অ্যানারোবিক ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, বা পেশেন্টের যদি স্ট্র্যাঙ্গুলেশন হয়, পারফোরেশন হয়, সেক্ষেত্রে পেশেন্টের পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে। সো আমরা একটা ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক ইউজ করব। এছাড়া আমরা অন্যান্য যেগুলো আছে, আমরা পেইন কিলার অ্যাসেসমেন্টের পরে যদি পেশেন্টের পেইন থাকে আমরা পেইন কিলার দিব, তারপরে অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিব। দেন আমাদের ডায়াগনোসিস কনফার্ম অনুযায়ী আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করব না সার্জিক্যাল ট্রিটমেন্ট করব, এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সো এগুলো হলো জেনারেল ম্যানেজমেন্ট গুলো। আমি যদি বলি হসপিটালাইজেশন করতে হবে, পেশেন্টকে এনপিও রাখবো, পেশেন্টকে এনজি টিউব দিব, পেশেন্টকে ক্যাথেটার করব, আইভি ফ্লুইড স্টার্ট করব, দেন হলো আমাদের ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক দিব, বোথ কাভারিং অ্যারোবিক এন্ড অ্যানারোবিক। তারপরে হলো আমাদের নেক্সট প্ল্যানিং, আমরা কনজারভেটিভে অ্যাসেস করতে পারি, অথবা আমাদের ইমার্জেন্সি সার্জারি লাগবে কিনা, অথবা আমরা কিছুটা রিসাসিটেশন করে তারপরে সার্জারিতে যাব কিনা। এখানে ব্যাপারটা আসলে এভাবে আমার বলা ঠিক হয় না, আমরা অবশ্যই সার্জারিতে যাওয়ার আগে পেশেন্টকে রিসাসিটেশন করে দেন আমরা সার্জারিতে যাব। হ্যাঁ, আমরা এখানে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সার্জারিতে যাব না পেশেন্টকে কনজারভেটিভলি ম্যানেজ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমাদের সার্জিক্যাল ইন্ডিকেশন কি থাকবে এক্ষেত্রে, যে আমরা সার্জারি করব কিনা, কি কি দেখে আমরা কনফার্ম করব? সার্জিক্যাল ইন্ডিকেশনের মধ্যে আমি যদি বলি, যেমন এটা যদি পেশেন্টকে যদি আমরা বুঝতে পারি যেটা আমাদের প্যারালাইটিক আইলিয়াস অথবা সিউডো অবস্ট্রাকশন, তাহলে তো আমাদের সার্জারির কোনো অপশন নাই। হ্যাঁ, সেকেন্ড হলো এটা যদি রিকারেন্ট অবস্ট্রাকশন হয় অনেক ক্ষেত্রে, হ্যাঁ, অথবা পার্শিয়াল অবস্ট্রাকশন হয় অনেক ক্ষেত্রে, কনজারভেটিভ ট্রিটমেন্টে এটা রিলিফ হয়ে যায়। হ্যাঁ, যেমন যদি ব্যান্ডস এন্ড অ্যাডিশনের জন্য যদি হয়, সো আমি যদি আবার সার্জারি করি আবার অ্যাডিশন তৈরি হবে, আবার ব্যান্ডস তৈরি হবে। হ্যাঁ, সো এই সকল ক্ষেত্রে যদি আমরা কনজারভেটিভলি ম্যানেজ করতে পারি, হ্যাঁ, সেটা আমরা চেষ্টা করব। এবং বইতে বলা আছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আপ টু দা 72 আওয়ার্স। কিন্তু আবার যদি পেশেন্টের যদি পেরিটোনাইটিস এর ফিচার থাকে, আমাদের আরেকটা বেলিন লাভসে চ্যাপ্টারই আছে পেরিটোনাইটিস। হ্যাঁ, পেরিটোনাইটিস এর যদি ফিচার থাকে, অর্থাৎ আমরা যদি মনে করি যে এখানে ইন্টেস্টাইন গ্যাংগ্রিন হয়ে গেছে, পারফোরেশন হয়ে গেছে, তখন তো আমাদের সার্জারি ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। সো সার্জারির ইন্ডিকেশনটা এই সকল কিছুর উপর নির্ভর করবে, আবার পেশেন্টের কোমরবিড কন্ডিশনের উপরও নির্ভর করবে আমরা সার্জারিতে যাব না। যেখানে ক্লিয়ার কাট ইন্ডিকেশন আছে লাইফ সেভিং সার্জারি, সেটা যত রিস্ক হোক তখন তো আমাদেরকে যেতে হবে। কিন্তু কিছু কিছু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই কনজারভেটিভ ট্রিটমেন্টের একটা রোল আছে। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সার্জারি প্রয়োজন হয়।
অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, হাউ উইল উই রিসাসিটেট পেশেন্ট বিফোর সার্জারি? বিফোর সার্জারি রিসাসিটেশনের মধ্যে যেটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট যেটা বলেছি সেটাই হবে। অর্থাৎ আমাদের পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করব, আমরা পেশেন্টকে এনজি দিব, ক্যাথেটার দিব, আইভি চ্যানেল ওপেন করব, দেন পেশেন্টকে ফ্লুইড রিপ্লেস করব, ডিহাইড্রেশন যেটা থাকবে ডিহাইড্রেশন কারেকশন করব, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা থাকবে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কারেকশন করব। সো এই সকল জিনিস পেশেন্ট পার্টির সঙ্গে আমরা কাউন্সিলিং করব, কনসেন্ট নেব। সো এই সকল কিছু মিলেই আমাদের রিসাসিটেশন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা প্রি অপারেটিভ প্রিপারেশন কি কি নিব? প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে যেমন আমাদের যদি অপারেশন প্রয়োজন হয় তখন আমরা অবশ্যই এই যে কথাগুলো এখন বললাম এগুলো সবই আমাদের থাকবে। হ্যাঁ, আমাদের ওটি রেডি করতে হবে, আমাদের কজ অনুযায়ী আমাদের এক্সপার্টিস রেডি করতে হবে। অর্থাৎ লার্জ গার্ড যদি অবস্ট্রাকশন হয়, হ্যাঁ, তখন আমাদের হয়তোবা সার্জিক্যাল এক্সপার্ট যারা লার্জ গার্ডে যদি ম্যালিগনেন্সি হয় তাহলে সেই অনুযায়ী আমাদের সার্জিক্যাল টিম সিলেক্ট করতে হবে। এবং অবশ্যই পেশেন্টের সঙ্গে কনসেন্ট অ্যান্ড কাউন্সিলিং এটা আমাদের এই প্রিপারেশন গুলো প্রত্যেকটা প্রিপারেশনই আমাদের নিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, হোয়াট আর দ্য সার্জিক্যাল অপশন ইন কেস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন? গুড, এটা একটা গুড প্রশ্ন। এভাবে যদি আমাকে প্রশ্ন করা হয় পরীক্ষায় তাহলে আমি অবশ্যই বলবো যে প্রথমে ওই যে একটা লাইন আমি বলে নিব যে স্যার সার্জিক্যাল অপশন ডিপেন্ড করবে পেশেন্টের কজের উপর। প্রথম হলো কজের উপর, পেশেন্ট কখন প্রেজেন্ট করছে এবং কি ধরনের কমপ্লিকেশন করছে, তিনটা জিনিস। অর্থাৎ কজ যেমন ব্যান্ডস এন্ড অ্যাডিশন হলে সার্জিক্যাল অপশন একরকম, যদি আমার ম্যালিগনেন্ট টিউমার হয় তাহলে সার্জিক্যাল অ্যাকশন একরকম, যদি ফিকাল ইনফেকশন হয় তখন তো দেখা যাচ্ছে আমি কনজারভেটিভলি ট্রিটমেন্ট করে পেশেন্টকে রিলিভ করতে পারবো, যদি ওয়ার্ম বোলাসের জন্য হয় তখন আমার সার্জিক্যাল অপশন একরকম। সো এগুলা যখন আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব তখন আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। হ্যাঁ, আমি এখানে শুধু ছোট ছোট কিছু জিনিস টাচ করে যাই। যেমন আমার যদি ব্যান্ডস এন্ড অ্যাডিশনের জন্য হয় তাহলে আমি ব্যান্ডস এন্ড অ্যাডিশন রিলিজ করে দিলে আমার সার্জারি শেষ। যদি আমার ইন্টারনাল হার্নিয়া হয় তখন আমি ইন্টারনাল হার্নিয়েশনটা যেখানে ইরিডিউসিবল হয়ে গেছে, অবস্ট্রাকশন হয়ে গেছে, সেটা আমাকে রিলিভ করে দিলে আমার হচ্ছে। হ্যাঁ, তারপর যদি আমার ম্যালিগনেন্সি হয় তখন আমাদের সিদ্ধান্তটা জটিল, যে ম্যালিগনেন্সির জন্য কোথায় কি অবস্থায় আছে, তখন আমরা কিভাবে রিলিভ করবো। তখন আমাদের অনেক সময় স্টোমা অর্থাৎ ডাইভারশন যেটা আমরা বলি, অর্থাৎ যেটা আমরা আইলিওস্টোমি বলি অথবা কোলোস্টোমি বলি, সেটাও আমাদের করতে হতে পারে। হ্যাঁ, আর আর আমার যদি প্যারালাইটিক আইলিয়াস হয় তাহলে তো আমার কোনো সার্জারি অপশনেই আমি যাব না। সো সার্জিক্যাল অপশনের ক্ষেত্রে বেলিয়াল লাভসের পয়েন্ট ধরে যেখানে বলা আছে যে সার্জারি যেটা হয় অবস্ট্রাকশনের জায়গাটায় হলো আমাদের কি করতে হবে, তার প্রক্সিমালি একটা চেঞ্জ হয়, ডিস্টালি একটা চেঞ্জ হয়। প্রক্সিমালি কি হয়, ডিস্টেন্ডেড হয়। সো এই ডিস্টেনশনটা রিলিভ করার জন্য আমরা যখন সার্জারিতে যাব তখন আমাদের হয়তো আবার ডিকম্প্রেশনের দরকার হতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের ইন্টেস্টাইন যদি গ্যাংগ্রিন হয়ে যায় সেটার উপর আমাদের সার্জারি নির্ভর করবে। অর্থাৎ আমরা রিসেকশন অ্যানাস্টোমোসিস করব কিনা। গ্যাংগ্রিন যদি ছোট হয়, স্মল হয়, পারফোরেশন, তখন আমরা কি করতে পারি, ওই জায়গাটাই আমরা রিপেয়ার করে দিতে পারি। কিন্তু বড় যদি হয় আমরা ওটা রিসেকশন করব। রিসেকশন করলে তখন আমরা অ্যানাস্টোমোসিস করতে পারবো কিনা, সেটারও একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে। কি আমরা অ্যানাস্টোমোসিস রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস করে আসবো, না আমরা স্টোমা অর্থাৎ ডাইভারশন অর্থাৎ আইলিওস্টোমি আর কোলোস্টোমি করে আসবো। সো সার্জারি যদি আমি এক কথায় আবার সুন্দর করে যদি গুছিয়ে বলার চেষ্টা করি, সার্জিক্যাল অপশন ডিপেন্ড করবে পেশেন্টের কজ এবং ক্লিনিক্যাল কন্ডিশন এবং কমপ্লিকেশনের উপর। কজের মধ্যে যদি বলি আমরা ব্যান্ডস এন্ড অ্যাডিশন যদি হয় আমরা ব্যান্ডস এন্ড অ্যাডিশন রিলিজ করব। আমাদের যদি দেখা যায় যে আমাদের যদি সেকেন্ড যেটা যদি ইন্টারনাল হার্নিয়ার জন্য হয় তাহলে আমরা হার্নিয়া রিডিউস করব এবং ইন্টারনাল হার্নিয়া যে গ্যাপটা আছে সেটা আমরা রিপেয়ার করার চেষ্টা করব এবং আমাদের গার্টের কন্ডিশনের উপর নির্ভর করবে। যেমন ভলভুলার যদি হয় আমরা আনটুইস্টিং করব, ইন্টারসাসেপশন হলে ইন্টারসাসেপশন রিলিজ করব। দেন আমরা সিদ্ধান্ত নেব যে আমরা গার্টের কন্ডিশন, গার্টে যদি স্ট্র্যাঙ্গুলেশন থাকে, গ্যাংগ্রিন থাকে, তখন আমরা রিসেকশন অ্যানাস্টোমোসিস করব। সো এভাবে সুন্দর করে ধাপে ধাপে টোটাল জিনিসটা বলতে হবে বা পরীক্ষায় লিখলেও এভাবে লিখতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি সার্জিক্যাল যে প্রসিডিউরটা আছে সেটার ইম্পর্টেন্সটা কি? কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্স আছে, যেহেতু ল্যাপারোস্কোপিক সার্জারি এখন বাড়ছে। ল্যাপারোস্কোপিক সার্জারির ইম্পর্টেন্স যদি আমি প্রথম থেকে বলি সেটা হলো ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, যদিও এটা ওপেন সার্জারির চেয়ে অনেক কম। ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে সাধারণত অবস্ট্রাকশন অর্থাৎ অ্যাডিশনটা কোথায় হতে পারে, যেখানে আমরা পোর্ট করেছিলাম সে পোর্ট সাইডে।
ওকে, এটা একটা ব্যাপার। সেকেন্ড হলো আমরা ইভালুয়েশনের জন্য ল্যাপারোস্কোপি, ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি কোনো কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি। এখানে মেইন যেটা কমপ্লিকেশন সেটা হলো অ্যাবডোমেন যেহেতু ডিস্টেনশন থাকে, সো পোর্ট করাটা অনেক আমাদের জন্য হেজার্ডাস অথবা একটু ডেঞ্জারাস হতে পারে। কিন্তু যেমন আমি একটা কন্ডিশন বলতে পারি, যেমন যদি ব্যান্ডসেন অ্যাডেশন থাকে এবং আমি যদি কোনোভাবে ল্যাপারোস্কোপিক্যালি এটা করতে পারি, তাহলে পেশেন্ট একটা টোটাল একটা ল্যাপারটমি ইনসিশন থেকে কিন্তু পেশেন্ট বেঁচে গেল। হ্যাঁ, সো এই একটা জায়গায় হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের মানে ল্যাপারোস্কোপির ইম্পর্টেন্ট যদি বলি, সো ল্যাপারোস্কোপির জন্য যে ধরনের অবস্ট্রাকশন হয় সেটা একটা ইম্পর্টেন্স আছে। ল্যাপারোস্কোপির মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি এবং ট্রিটমেন্ট অপশনের মধ্যে আমি বলবো অবশ্যই ব্যান্ডসেন অ্যাডিশনের ক্ষেত্রে যদি আমরা ল্যাপারোস্কোপি প্রসিডিউরটা করতে পারি, তাহলে পেশেন্ট একটা বিগ সার্জিক্যাল স্কার থেকে বেঁচে যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, সার্জিক্যাল কমপ্লিকেশন কি কি দেখা দিতে পারে? অন্যান্য অপারেশনের মতো এখানেও সার্জিক্যাল কমপ্লিকেশন যে কোনো কিছু হতে পারে। যেমন এই প্রশ্নটাও যখন আমাকে করা হবে, আমি ধাপে ধাপে বলার বা সাজিয়ে বলার চেষ্টা করব। সার্জিক্যাল কমপ্লিকেশন মানে এটা অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন হতে পারে, পার অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, তাই না? সো অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন যা যা হওয়ার সেরকম আমরা দু একটা বলে যাব বা লিখবো পরীক্ষা, বা স্যার বললে আমরা বলবো। দেন হলো সার্জিক্যাল কমপ্লিকেশন, দেখা গেল যে আমি সার্জারি করতে গিয়ে আমি হয়তোবা প্রসিডিউরটা মানে অন্য কোনো ইনজুরি হতে পারে। তারপরে হলো যে আমি ডায়াগনোসিসটা মিস করতে পারি, সেই রিলেটেড কিছু কমপ্লিকেশন হতে পারে। দেন আমার সার্জারির পরে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যে কোনো কিছু হতে পারে। যদি আমি অ্যানাস্টোমোসিস করি, তাহলে ওখানে আমার অ্যানাস্টোমোসিস লিকেজ হতে পারে। আমি যে ইনসিশন দিলাম এখানে মোস্ট কমনলি সাধারণত ইনফেকশন হয়ে থাকে। আবার পোস্ট অপারেটিভ প্যারালাইটিক আইলিয়াস এবং পোস্ট অপারেশন রিলেটেড যে কমপ্লিকেশন গুলো সেগুলো আছে। আরেকটা সবচেয়ে কমপ্লিকেশন হলো আমাদের নিউমোনিয়া বা এআরডিএস, এই কমপ্লিকেশনটা আমাদের লাংসে হতে পারে। সো এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, পেশেন্টকে ডিসচার্জ করার আগে আমরা কি কি অ্যাডভাইস দিব? পেশেন্টকে ডিসচার্জ করার আগে অ্যাডভাইসটা টোটালি নির্ভর করবে হলো যে আমাদের মানে আমরা পার অপারেটিভলি আসলে কি পেয়েছি, পার অপারেটিভলি আমরা কি পেয়েছি, আমরা কি সার্জারির প্রসিডিউর করেছি, তার উপর নির্ভর করে আমরা ওইভাবে অ্যাডভাইস দিব। ওকে, এবং পেশেন্টের যদি স্পেসিফিক যদি ম্যালিগনেন্সি থাকে, ম্যালিগনেন্সি রিলেটেড অ্যাডভাইস, ব্যান্ডসেন অ্যাডিশন থাকলে সেই রিলেটেড আমরা অ্যাডভাইস দিব। হ্যাঁ, সো ডিসচার্জের সময় অ্যাডভাইসটা আসলে নির্ভর করবে পেশেন্টের কি কারণে অবস্ট্রাকশন হয়েছিল, আমরা কি সার্জারি করেছি এবং আমাদের পোস্ট অপারেটিভ আউটকামের উপর। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর করে আমাদেরকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ক্লিনিক্যাল সেশন নেওয়ার জন্য। স্যার, আমরা যদি এর মাঝেও কিছু ইম্পর্টেন্ট কিছু আবার নতুন করে যদি বলতে চান, বা ইম্পর্টেন্ট কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এরকম কিছু যদি একটু পয়েন্ট বলে দিতেন। সেই পয়েন্ট যদি বলি, আমি অ্যাক্সেস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আলোচনার জন্য। আর আপনারা যদি আমার এই আলোচনা থেকে যদি সামান্যতম উপকৃত হবেন, সেটাই আমার সার্থকতা। আর আমি যেটা বলবো সেটা হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা আমি আবার বলি, যেমন প্রথম থেকে যদি খেয়াল করেন, কিছু জেনারেল কিছু মেজারমেন্ট আছে, জেনারেল কিছু কজ আছে, আর স্পেসিফিক কিছু আছে। হ্যাঁ, স্পেসিফিক যেমন ইন্টারনাল হার্নিয়ার জন্য একরকম, ভলভুলাসের জন্য একরকম, ইন্টারসাসেপশনের জন্য একরকম, নিউনেটের জন্য একরকম, প্যারালাইটিক আইলিয়াসের জন্য একরকম। কিন্তু আমরা আজকে যে আলোচনাটা করেছি সেটা হলো টোটাল জেনারেল ম্যানেজমেন্ট এবং জেনারেল যে প্রেজেন্টেশন গুলো, সেই অংশটা নিয়ে। সো এটা একটু বুঝার ব্যাপার আছে। হ্যাঁ, সো আমরা যখন এটা বুঝবো, তার সঙ্গে যদি আমরা পেরিটোনাইটিস চ্যাপ্টারটা পড়ি, দেন আমরা যখন যখন অন্যান্য চ্যাপ্টার থেকে স্পেসিফিক ডিজিজ গুলো সম্পর্কে পড়বো, তখন আমাদেরকে আমাদের এই চ্যাপ্টারটা বুঝতে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে অত্যন্ত সহজ হবে। তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা বুঝার ব্যাপার আছে। সো আমরা পড়ার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকেও, এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে এবং সকল অডিয়েন্সের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকে স্যার। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।